ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ এবং সেই যুদ্ধে পুরো বিশ্ব অস্থির এবং বিশ্ব অস্থির হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে জ্বালানি তেল। ইরান এরই মাঝে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যে সমুদ্র পথে জ্বালানি তেল আনা নেওয়ার কাজটা পৃথিবীতে সবথেকে বেশি হয়। সেখানে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা, জাহাজে আক্রমণের ঘটনা, এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, সেগুলোও আমরা দেখেছি। তার প্রভাব যে বাংলাদেশে পড়বে না তা তো নয়, বাংলাদেশেও পড়েছে এবং বাংলাদেশে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই না তেল শেষ হয়ে গেল। 2-3 দিন আগে জানানো হয়েছিল বাংলাদেশে যে জ্বালানি তেল সংরক্ষিত রয়েছে সেটা 14 দিন চলবে বাংলাদেশে। যদি নতুন তেল আনা না যায় তাহলে 14 দিন পরে বাংলাদেশের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আদতেও কি সেই পরিস্থিতি হবে? সেই পরিস্থিতির ভিত্তিতে সরকারের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়েছে। সরকারের মধ্যে যখন অস্থিরতা তৈরি হয়েছে তখন জ্বালানি যে পেট্রোল, অকটেন, ডিজেলের যে পাম্প, সেই পাম্পগুলোতে নতুন আদেশ জারি করা হয়েছে। মোটরসাইকেলে কতটুকু তেল আপনি নিতে পারবেন, গাড়িতে কতটুকু তেল নিতে পারবেন, এরকম আদেশ জারি করা হয়েছে। কিন্তু ঠিক ঈদের আগের মুহূর্তে, ঈদের ছুটি যখন 18 তারিখ থেকে শুরু হচ্ছে, তখন আপনি তার 8-10 দিন আগে থেকে, ঈদের যাত্রা শুরু হবে 18 তারিখের আগে থেকেই, ঠিক সেই মুহূর্তে জ্বালানি তেলের এই রেস্ট্রিকশন দেয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হলো, তাতে করে কি ধরনের ভোগান্তি তৈরি হবে এই ভাবনাটা সরকারের মাথায় ছিল কি না। সরকারের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নিজে পাম্পে পাম্পে ঘুরলেন, কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা সঠিক সিদ্ধান্ত হলো কি না, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরান আমেরিকা যুদ্ধে অস্থিরতা, এবং অস্থিরতায় অন্যতম বড় অস্থিরতার কারণ হচ্ছে জ্বালানি তেল। যদিও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি তেল নিয়ে একটা শঙ্কা তৈরি হতে পারে, কিন্তু এটাকে যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেরকম কোনো অবস্থা হবে না, এই কথাও অনেক দেশ থেকে বলা হচ্ছে, অনেক গবেষকরা বলছেন। তার মানে খুব যে একটা আতঙ্কের ব্যাপার রয়েছে তা কিন্তু নয়। এরই মাঝে অনেক বিকল্প তৈরি হবে, অনেক বিকল্প ওয়েতে কাজ শুরু হবে, যুদ্ধই যে চলতে থাকবে এমনও নয়। আজকেই আমরা খবরে দেখেছি যে ইরানের 3টি জাহাজ তাদের সেফ জায়গা খোঁজার জন্য শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে। তার মানে যুদ্ধ লেগে থাকলে সব দেশেরই যে ক্ষতি এটা সবাই বোঝে, সুতরাং যুদ্ধ যে লাগাতার লেগে থাকবে এমনও নয়। তবুও সতর্কতার তো আর বিকল্প নেই। বাংলাদেশ সরকার সতর্কতা অবলম্বন করে যে সিদ্ধান্ত নিয়েছে তা হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি, মোটরসাইকেলে 2 ও প্রাইভেট কারে 10 লিটারের বেশি নয়। অর্থাৎ রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, 8 মার্চ থেকে সিদ্ধান্ত কার্যকর হবে, যখন 18 মার্চ থেকে ঈদের ছুটি শুরু হবে। তাহলে কি ঈদের সময় এই সিদ্ধান্ত আবার উইথড্র করে নেওয়া হবে? এটাই বড় প্রশ্ন। এখন ধরুন যে একজন বাইকার, তিনি তার তেল নেই, তিনি 2 লিটারের বেশি কোনো পাম্পে থেকে তেল নিতে পারবেন না। তাহলে তাকে যদি তার ট্যাঙ্কি লোড করতে হয়, তাহলে এক পাম্প থেকে বেরিয়ে আরেক পাম্পে যেতে হবে, আরেক পাম্পে 2 লিটার, আরেক পাম্পে 2 লিটার, এভাবে ঘুরে ঘুরে মোটামুটি সারা দিন ঘুরে নিজের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি লোড করতে পারবেন যদি তিনি দূরপাল্লায় কোথাও যেতে চান। আবার ধরুন একজন বাইকার, তিনি ঈদের সময় তো বাইক নিয়ে বেশিরভাগই ইয়াং জেনারেশনের ছেলের যারা, তারা কেউ একা, বন্ধু নিয়ে কিংবা সপরিবারে বাইক নিয়ে দূরপাল্লায় যায়। ধরুন ঢাকা থেকে উত্তরবঙ্গে যাবে, 300 কিলোমিটার রাস্তা। এই 300 কিলোমিটার পাড়ি দিতে তাকে তার যদি ফুল ট্যাঙ্কি লোডও থাকে, তাও তার পৌঁছাটা খুব কষ্টকর হবে। সেখানে 2 লিটার তেল নিয়ে, 2 লিটার তেলে সে যখন 50-60 কিলোমিটার যাবে, ধরে নেন যে 50-60 কিলোমিটার গেল, এই 50-60 কিলোমিটার গিয়ে সে যদি পেট্রোল পাম্প না পায়,
কিংবা পেল, আবার 2 লিটার নিতে হবে, আবার 50 কিলোমিটার গেল, আবার 2 লিটার নিতে হবে, আবার 50 কিলোমিটার গেল, আবার 2 লিটার নিতে হবে। এভাবে কি সম্ভব ঈদের মৌসুমে? এভাবে সম্ভব? আবার গাড়িতে, প্রাইভেট গাড়িতে 10 লিটারের বেশি নেওয়া যাবে না। তাদের জন্য আরও মুসিবত। ধরুন ঢাকা থেকে একেবারে যাবে ঠাকুরগাঁতে, মানে একটা দীর্ঘ জার্নি, ঢাকা থেকে ঠাকুরগাঁ যাওয়া 10 লিটার তেলে কয় কিলোমিটার এই গাড়ি যাবে? 10 লিটার তেলে 40 কিলোমিটার যাবে এই গাড়ি, কিংবা যদি মানে সর্বোচ্চ নতুন গাড়ি হয় তাহলে 50 কিলোমিটার যাবে। তো 50 কিলোমিটার যে আবার তাকে 10 লিটার তুলতে হবে। এই 50 কিলোমিটার যাওয়ার পরে সে ওই অকটেনের পাম্প পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। এই যে ভোগান্তি, এই ভোগান্তির কথা কি সরকার মাথায় রেখেছে? কিংবা ঢাকা শহরেই একজন মানুষ, একজন বাইকার, যে ছেলেটা কিনা উবারে গাড়ি চালায়, পাঠাওয়ে গাড়ি চালায়, তার 2 লিটার একবার তেল নিয়ে সে কতখানি মানে সময় পার করতে পারবে? ঢাকায় জ্যামের রাস্তায় 2 লিটার তেল কতক্ষণ যায়? এই প্রশ্নগুলো সামনে আসবে এবং ঈদের মৌসুমকে কেন্দ্র করে আরও বেশি এই প্রশ্নগুলো আসবে। সুতরাং ঈদের আগে আগে এই রেস্ট্রিকশন দেয়া, এটা জনগণের মধ্যে আবার নতুন করে আতঙ্ক তৈরি করার ব্যাপার হয় কিনা সেটা একটা দেখার বিষয়। যদিও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি নিজে পাম্পে পাম্পে গিয়ে জনগণকে বলেছেন আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আপনার সিদ্ধান্তই তো আতঙ্কিত হওয়ার মতো। আপনি 2 লিটারের বেশি তেল দিতে চাচ্ছেন না, তার মানে আতঙ্কিত হওয়ার মতো অলরেডি পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বিশ্ব পরিস্থিতি কি বলছে? বিশ্ব পরিস্থিতি মানে ধরেন সংকট হলে তো শুধু বাংলাদেশে হবে না, সংকট হলে সারা বিশ্বেই হবে। তো সারা বিশ্বেই যে সব দেশ শুধুমাত্র আমদানির উপরে নির্ভর করে, তেল আমদানি করে চলে, তারা সবাই সংকটে পড়বে, সবার গাড়ি থেমে যাবে, সবার মানে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, সবার ক্ষেত খামার বন্ধ হয়ে যাবে। এভাবে কি বিশ্ব চলতে পারে? আদতে এভাবে বিশ্ব চলতে পারে না। সুতরাং সমস্যা থাকলে সমাধান হবে, সরকারও সচেতন হবে, এটা স্বাভাবিক। কিন্তু ঈদের আগে আগে বিকল্প ব্যবস্থা খুব দ্রুত, মানে যদি সত্যিই 14 দিনের কিংবা আর 10-12 দিনের মজুদ থাকে, তাহলে তো ঈদের সময় তেল থাকবে না। তো ঈদের সময় তেল যদি না থাকে তাহলে কি ঈদ মাটি হয়ে যাবে? তাহলে কি কলকারখানা বন্ধ হয়ে যাবে? তাহলে সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাবে? এটা তো হতে পারে না। আর এভাবে তো আর মানুষ বেঁচে থাকতে পারে না, মানুষের বেঁচে থাকাটা সংকটের মধ্যে পড়ে যাবে। সুতরাং বিকল্প ওয়ে সরকারকে খুঁজতে হবে। হয়তো আমার মনে হয় যে ঈদের আগে কয়েকদিনের জন্য সরকার আপদকালীন এই সিদ্ধান্তটা নিয়েছে, কারণ ঈদের মৌসুমটা হচ্ছে জরুরি মৌসুম। তখন যদি আপনি একটা পাম্পে গেলে 2 লিটারের বেশি তেল না দেন, তাহলে জীবনযাত্রা অচল হয়ে যাবে। সমস্ত বাইক ঘরে পড়ে থাকবে, কেউ আর শখ করে বাইক বের করবে না, কেউ আর প্রাইভেট গাড়ি বের করবে না। গত কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল যে রাজধানীতে প্রাইভেট কার নিরুৎসাহিত করে পাবলিক পরিবহনে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রী কিংবা সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছিল। মানসম্পন্ন যদি পাবলিক সার্ভিস তৈরি করা যায় তাহলে সেটা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে বেশিরভাগ মানুষ পাবলিক সার্ভিসে যাতায়াত করে। যেমন মেট্রো রেলে বহু মানুষ এখন মেট্রো রেলে যাতায়াত করে, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে না, বরং মেট্রো রেলে যাতায়াত করলেই তিনি নির্দিষ্ট সময়ে তার স্টেশনে কিংবা অফিসে পৌঁছে যেতে পারেন, যেটা প্রাইভেট কার ব্যবহার করলে সম্ভব নয়। এরকম বিকল্প যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু মানুষ মানে নিজের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকার ব্যাপারে উৎসাহিত আদৌ হবে না। দর্শক, আপনার কি মনে হয় ঈদের আগে কি একটা বড় ভোগান্তির মধ্যে পড়তে চলেছি আমরা? আবার এই ইস্যুতে আপনি যে সরকারকে দোষ দেবেন সেটারও কি স্কোপ রয়েছে? তবে সরকারের কৌশলগত দিক বিবেচনা করলে সরকার কি ঈদের আগে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে ফেলল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।